উহ, কি মর্মান্তিক। মানে জেলেতেও মহিলারা নিরাপদ নন। কি খবর! বাংলার মহিলা জেলে 196 শিশুর জন্ম। কয়েদিরা কিভাবে অন্তঃসত্ত্বা হচ্ছেন, দৃষ্টি আকর্ষণ হাইকোর্টের। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। দর্শক, দেখছেন খবরটা, আমি একটু পড়ে শোনাবো। খুব মর্মান্তিক একটা বিষয়। রাজ্যের বিভিন্ন জেলে মহিলা কয়েদিরা অন্তঃসত্ত্বা হয়ে পড়ছেন। বিচার চেয়ে কলকাতা হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করল আদালত বান্ধব। পাশাপাশি সংশোধনাগারে পুরুষদের প্রবেশের উপর নিষেধাজ্ঞা জারি করার আর্জিও উচ্চ আদালতে জানিয়েছেন আদালত বান্ধব তাপস ভঞ্জ। বৃহস্পতিবার হাইকোর্টের প্রধান বিচারপতি টি.এস. শিবগানম এবং বিচারপতি সুপ্রতিম ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে দ্বারস্থ হন তাপস। আদালতে জানিয়েছেন, সম্প্রতি আলিপুর মহিলা জেল পরিদর্শনে গিয়েছিলেন তিনি। সেখানে দেখেন মহিলা কয়েদিদের মধ্যে একজন অন্তঃসত্ত্বা হয়ে পড়েছেন। তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে বিচারপতি শিবগানম এবং বিচারপতি ভট্টাচার্যের দৃষ্টি আকর্ষণ করেন তিনি। রাজ্যের সংশোধনাগারে মহিলা সেলগুলিতে পুরুষদের প্রবেশ বন্ধ করার আর্জিও তিনি জানিয়েছেন ডিভিশন বেঞ্চে। খবরটা পড়তেই কেমন লাগছে। রাজ্যের বিভিন্ন জেলের কয়েদিদের সুযোগ সুবিধার কথা মাথায় রেখে আদালত বান্ধব নিয়োগ করেছে কলকাতা হাইকোর্ট। সংশোধনাগারের মধ্যে কয়েদিরা ঠিক করে খাবার বা চিকিৎসা পাচ্ছেন কিনা তা দেখার দায়িত্ব আদালত বান্ধবের। পাশাপাশি কয়েদিদের জীবনযাপনে কোনো অব্যবস্থা রয়েছে কিনা তাও খতিয়ে দেখার দায়িত্ব তাকে দেওয়া হয়েছে। কলকাতা হাইকোর্টে আদালত বান্ধব তাপসের জমা দেওয়া রিপোর্ট অনুযায়ী গত বছর পর্যন্ত রাজ্যের বিভিন্ন সংশোধনাগারে 196 জন শিশু জন্ম নিয়েছে। সম্প্রতি আলিপুর মহিলা জেলেও একজন কয়েদি অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। তাই বিচার চেয়ে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করেছেন তিনি। তার আর্জি, রাজ্যের সমস্ত মহিলা সংশোধনাগার বা যেসব সংশোধনাগারে মহিলা সেল রয়েছে সেখানে যেন কোনো পুরুষকে ঢুকতে দেওয়া না হয়। বিচারপতি শিবগানম এবং বিচারপতি ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ মামলাটি শুনেছে। এরপর এই সংক্রান্ত সব মামলা ফৌজদারি কোর্টে পাঠিয়েছেন প্রধান বিচারপতি শিবগানম। এই হচ্ছে দর্শক খবর। 196 শিশুর জন্ম। শিশুর জন্ম, তার মধ্যে আবার এরকমও রয়েছে কিনা দেখতে হবে, অনেকে অন্তঃসত্ত্বা অবস্থায় জেলবন্দী হন, তারপর হয়তো জেলেই থাকতে হয়েছে, সেখানে তার জন্ম। কিন্তু সেটা এখানে ভেঙে বলা নেই। কিন্তু এটা তো পরিষ্কার আছে, সম্প্রতি উনি দেখতে গিয়েছিলেন আলিপুর মহিলা জেল। আলিপুর মহিলা জেলেও একজন কয়েদি অন্তঃসত্ত্বা হয়ে পড়েছেন। আলিপুর মহিলা জেলে, মানে জেল বন্দী থাকাকালীন অন্তঃসত্ত্বা হয়ে যাওয়াটা। এবং যেটা বলা হয়েছে যে যাতে করে ওই সেল, মানে যেখানে মহিলা জেল তো আছে, ওখানে কোনো পুরুষ কাউকে ঢোকানো যাবে না। আর অনেক জেলেতে মহিলা সেল আছে, সেখানে যাতে কোনো পুরুষ না যায়, সেটার বিষয়েও দৃষ্টি আকর্ষণ করেছেন ওই আদালত বান্ধব তাপস ভঞ্জ, যাদের কাজ হচ্ছে জেলের সব বিষয় খতিয়ে দেখা।
দর্শক, ভাবছি কি অবস্থা, মহিলারা জেলে আছেন, সেখানেও নিরাপদ নন। দর্শক, আমি যেহেতু জেলে ছিলাম এবং আমার ওয়াইফও যেহেতু জেলে ছিল, জেলের ব্যাপার স্যাপার নিয়ে আমরা কিন্তু কিছুটা জানি। আমি আরামবাগের কথা বলছি। আরামবাগে জেল ক্যাম্পাস একটাই, তার মধ্যে মহিলা সেল আছে, মেন গেট একটা, আর মহিলা সেকশন যেটা, পুরুষ সেকশন যেটা, তার মাঝে একটা আলাদা গেট আছে। ধরুন মানে একটাই বিল্ডিং, বা আমি আমি ওই দিকটা মহিলা ছেলে দিকটা দেখিনি, মানে একসঙ্গে আর কি। তো তার মধ্যে একটা পার্টিশন আছে এন্ট্রি করার, তার একটা গেট আছে, কিন্তু কিন্তু মূল গেট একটাই, বেরোতে হবে সব এক জায়গা দিয়ে, মানে জেলের বাইরে বেরোতে গেলে। এবং আমি দেখেছি খাবার টাবার যে দেওয়া, মহিলা ছেলে যারা আর কি খাবার টাবারের দায়িত্বে থাকেন, খাবারের দায়িত্বে তো আমি তো অন্য জেলের কথা অতটা বলতে পারবো না, কিন্তু আমাদের আরামবাগ জেলে যেখানে আমি ছিলাম, সেখানে রান্নার যে কাজটা, সেটা কিন্তু যারা ওখানে বন্দি থাকেন তারাই করতেন। পালা পালা করে, সব ভাগ করে যা থাকতো, পালা পালা করে তারাই রান্নার কাজ করতো, সব কাজই করতে হতো ওখানে জেলে। আমি আরামবাগ জেলের কথা বলছি। নিজেদেরকে রান্না করতে হতো, এবং এই যে খাবার দেওয়া, সেটাও যারা বন্দি তাদের মধ্যেই। আবার কেউ হয়তো তার মধ্যে জামিন পেয়ে গেলেন, আবার অন্যজন সেই দায়িত্ব নিলেন, এরকম আর কি। এবং ওই মহিলা সেলে যে খাবার দেওয়াটা, সেখানে এই মানে পুরুষরাই এগিয়ে দিতেন, মানে ওই ধরে নেওয়া, খাবার ধরে নেওয়া। এবং জেলেরও তো স্টাফ যারা থাকেন, তারাও কোনো প্রয়োজনে যেতে পারেন ভিতরে, পুরুষরা। তো পুরুষরা অনেক সময় সেলের ভিতরে যান বিভিন্ন দায়িত্ব নিয়ে, কাজের দায়িত্বে, স্টাফও হতে পারেন। আবার ওই আর কি যারা দায়িত্বে থাকেন, মানে দায়িত্ব দেওয়া হয় ওই অবস্থাতে, বন্দি অবস্থাতে, তারাও হয়তো, তাদেরকেও যেহেতু দায়িত্ব দেওয়া থাকে খাবার টাবার পৌঁছানো ইত্যাদি, খাবারটাই বেশি। আর তাছাড়া পরিষ্কার পরিচ্ছন্নতার যে বিষয়, সেগুলো স্টাফরা হয়তো কিছু কিছু জায়গায় থাকতে পারে। তো আলিপুর সেন্ট্রাল, এই আলিপুর মহিলা সেলে জেলে অন্তঃসত্ত্বা হয়ে পড়েছেন, তার মানে পুরুষের সংস্পর্শে এসছেন। এখন সেটা কি করে, অবশ্যই তদন্তের বিষয়, ভাববার বিষয়, খতিয়ে দেখার বিষয়। এবং অন্তঃসত্ত্বা হওয়া, সেখানে কতটা প্রেসার ক্রিয়েট করা, কতটা প্রেসার ক্রিয়েট করা, মানে ধর্ষণের বিষয়টা কিনা, নাকি কোনো সুযোগ নেওয়া, সুযোগ নেওয়া। আমি সুযোগ নেওয়ার কথাটা বলছি এই জন্য, যারা জেলে থাকেন না, তারা এক ধরনের মানে ভীষণ কিন্তু মানসিক চাপ থাকে দর্শক, সেটা আমি নিজে জানি। জেলবন্দি, জেলে যতই খাওয়া দাওয়ার দেওয়া হোক, দুদিন আগে বলা হচ্ছিল না ওই অখিলগিরি, এখন অখিলগিরিকে তো আমার প্রশ্ন, কি করে হলো একটু খবর নিন। আপনার জেলে তো মহিলারা তো নিরাপদ নন, তাদেরকে এইরকম শিকার হতে হচ্ছে, শিকার হতে হচ্ছে। তো দর্শক, আমি যেটা বলতে যাচ্ছিলাম, কথাটা কি যেন বলতে গেলাম দর্শক, এগুলো মনে পড়ছে তো, মানে হ্যাঁ, জেলে যতই খাবার দাবার দেওয়া হোক, মাছ হোক, মাংস হোক, যাই দেওয়া হোক, জেল কিন্তু জেলই। একটা মানসিক যন্ত্রণা, কষ্ট, আর একটা প্রশ্ন কুড়ে কুড়ে খাই, কবে ছাড়া পাবো। যাদের সাজা হয়ে যায়, তারা তারা অনেকে দেখি, তারা মানে জীবনটাকে ওইভাবেই সেটেল করে নেন, যে এতদিন পর ছাড়া পাবো। তারা তাদের অনেক বছরের সাজা হয়ে গেলে তারা নিজেকে একটু মানিয়ে নেন, কিছুদিন পর সাজা হওয়ার সময় হয়তো কষ্ট হবে অনেক বেশি, কিন্তু তারপরে তারা মানিয়ে নেন। আর যারা অন্যায় করে, তাদের সাজা পেলে তাদের, জানি না, তাদের অতটা কষ্ট হয়তো হয়ও না। অনেকে হয়তো বিরাট ভুল করে ফেলেছেন বলে বুঝতে পারেন, পরবর্তীকালে সাজা হয়ে যায়, তাদের তো যন্ত্রণা হয়। কিন্তু সব থেকে বেশি যন্ত্রণা হয় যারা কোনো অন্যায় করেননি কিন্তু বন্দি, যেমন আমাদের ক্ষেত্রে হয়েছিল। আমাদের অনেক বেশি কষ্ট হয়েছিল। বাচ্চারা বাইরে, আমি এক জেলে, আমার ওয়াইফ বর্ধমান জেলে, আমি আরামবাগ জেলে, কোনো যোগাযোগ নেই। এবং ওর কাছ থেকে তো আরো অনেক যন্ত্রণা শুনেছি তখন। মানে কোয়ারেন্টাইনের ব্যাপার, করোনার সময় কেউ বাড়ির লোক গেলেও দেখা করতে পারছিলেন না, ফিরিয়ে দেওয়া হচ্ছিল। আর ও তো বুঝতেই পারেনি কেউ কেউ এসেছে বলে, ওর মনে ধারণা তৈরি হয়েছিল। পরে বলেছিল কাঁদতে কাঁদতে, যে একটা সময় মনে হয়েছিল আমাকে সবাই বাড়ির লোক ভুলে গেছে। 21 দিন না কদিন বাড়ির লোক কেউ দেখতেই, বাড়ির লোকের সঙ্গে দেখাই করতে দেওয়া হয়। আমিও বুঝতে পারিনি, আমি তো আরামবাগ জেলে ছিলাম। আরামবাগ জেলে থাকলেও তবু আরামবাগে দেখা সাক্ষাৎ করা যেত,
মেডিকেল করতে যাওয়ার সময় বাড়ির লোকের সঙ্গে দেখা হতে পারতো, বা জেল গেটের সামনে এলে দেখা করতে পারতো। তখন সপ্তাহে 2 বার দেখা করতে দিত, কারণ করোনার সময় ছিল বলে, একটু কড়া মেনটেন করে। তবুও যোগাযোগটা কোনোভাবে একটু হতো, কিন্তু ওর তো কিছু ছিল না, খুব কষ্টের ব্যাপার ছিল, কিন্তু মহিলা সেল ছিল। তো তো আমি যেটা বলছিলাম দর্শক, আমি এসব বলতে বলতে মাঝে মধ্যে হারিয়ে যাচ্ছি, জানেন তো, খুব যন্ত্রণার দিন গেছে। আমি 2 বার অ্যারেস্ট হয়েছি। প্রথমবার অ্যারেস্টটা, যেহেতু আমি একা হয়েছিলাম, অ্যাটেম্প টু রেপ কেস, যে কেসে খালাস হয়ে গেছে, যেহেতু আমি একা অ্যারেস্ট হয়েছিলাম, বাচ্চাগুলো ওয়াইফের কাছে ছিল, ততটা কষ্ট হয়নি। কষ্ট হয়নি বলা ভুল, সেটা আবার প্রথম জেল ছিল। আর দ্বিতীয়টা অনেক বেশি কষ্ট হয়েছিল, বাচ্চাগুলো বাইরে ছিল, আমি আমার ওয়াইফ দুজন দুদিকে। তো যাই হোক দর্শক, এখন সুযোগটা আমি যেটা বলছিলাম, যে সুযোগ নেওয়ার চেষ্টা, যখন যারা জেলে থাকেন, বিশেষ করে মহিলারা, তারা কিন্তু মানসিকভাবে আরো খুব ডিপ্রেশনে চলে যান। তারা সবসময় একটা 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 কুটি ধরে বাঁচার চেষ্টা করেন, কাউকে বললে যদি কিছু হয়, যদিও জেল থেকে কিছু বলে কিছু সহজে হয় না। মামলা টামলার ব্যাপারে জেল থেকে বলে আর কি হবে? জেলের আধিকারিক বা লোকজন যারা, বা যারা অনেক দিন ধরে রয়েছেন, তাদের কাছে একটু সাহারা, যেন মনে হচ্ছে যে উনি হয়তো বলে দিলে অমুক ভালো, যদি চান্স পেয়ে যায়, যদি ছাড়া পেয়ে যায়, এরকম না মনে, না মানে সামান্য সামান্য জিনিস নিয়ে একটা আশা তৈরি হয়। তো এরকম কোন স্টাফ আবার ওরকম আবার আবার ধরুন বাড়ির লোকের সঙ্গে দেখা করার সমস্যা, বা বাড়ির লোক কিছু দিলে সেটা পাওয়ার ব্যাপার, আহ, এবং বাড়ির লোকের সঙ্গে একটু যোগাযোগ করে দেওয়ার ব্যাপার, এবং এরকম অনেক মানে অনেক ব্যাপার আছে। মানে কোন স্টাফ, তিনি তো রোজ বাইরে যাচ্ছেন, তার মাধ্যমে বাড়ির লোকের সঙ্গে কমিউনিকেট করা। বাইরে জেলের ভিতরে থাকলে কিন্তু কোনো স্টাফও ফোন ধরতে পারবেন না, কিন্তু বাইরে থাকলে তিনি ফোন ব্যবহার করেন, তার মাধ্যমে বাড়ির লোকের সঙ্গে যোগাযোগ করে বার্তা পৌঁছানো, বার্তা দেওয়া। তার মানে ওই একজনকে পাশে পাচ্ছি। এখন এই পাশে পাচ্ছি পুরুষ কর্মী, পুরুষ লোক, পাশে পাওয়া অসহায় অবস্থায়, এবারে তিনি যদি কিছু সুযোগ নিতে চান, তাকে না চটানো, এবং জেলবন্দি থাকা অবস্থায় এমনি একটা মানসিক একটা ডিপ্রেশন, বুঝছেন তো, মানে সেই সুযোগটা আর কি, যে ওকে আমার বাড়ির সঙ্গে অনেক হেল্প করছে, বাড়ির সঙ্গে যোগাযোগ করছে, বাচ্চাদের খোঁজ এনে দিচ্ছে, ডেলি খোঁজ এনে দিচ্ছে, অমুক তমুক। তো যদি আর কি, এবার এবার দর্শক বুঝতে পারছেন কথাটা, আমি অতটা ভেঙে বলছি না, মানে সেই সুযোগ, মানে ঠিক আছে, চলো আর কি করার আছে, কাউকে তো পাশে পাচ্ছি, বন্ধু হিসেবে পাচ্ছি, মানে এইভাবে একটা ডিপ্রেশনটাকে সুযোগ হিসেবে ইউজ করে সর্বনাশ করা, অন্তঃসত্ত্বা হয়ে হয়ে গেছে সম্প্রতি আলিপুর মহিলা জেলে। এবার অন্তঃসত্ত্বা হন না, অথচ শিকার হন নির্যাতনের, এরকমও অনেক ঘটনা ঘটতে পারে। সবাই যে অন্তঃসত্ত্বা হচ্ছেন তা নন, কিন্তু কিন্তু হয়তো শিকার হচ্ছেন নির্যাতনের, এরকমও হতে পারে। খুব কিন্তু যন্ত্রণার দর্শক, খুব যন্ত্রণার, জেলের যে যন্ত্রণা, কত মানুষ যে বিনা দোষে জেলবন্দি অবস্থায় পড়ে থাকেন, মানে কি বলবো। আমি যখন জেলে ছিলাম, আমি ভেবেছিলাম যে বাইরে বেরিয়ে চেষ্টা করবো কিছু করা, যাতে করে যারা, মানে যাতে করে বিনা দোষে মানুষকে জেলে না থাকতে হয়, বিশেষ করে বিরাট যন্ত্রণার। কিন্তু কি বা করতে পারলাম, শুধু চিৎকার করে গেলাম, কি বা করতে পারলাম, সিস্টেমের পরিবর্তন কই, কিছু তো করতে পারলাম না। আমি বলেছিলাম যে বেরিয়ে আমি একটা জিনিস চাই, যে পুলিশের হাতে ধারা দেওয়ার ক্ষমতাটা তুলে নেওয়া। কারণ পুলিশ ভুলভাল ধারা দিয়ে মানুষকে ফাঁসিয়ে দেয়, এমন ভারী ভারী ধারা দিয়ে দেয়, লোয়ার কোর্টে বেল হয় না, মানুষকে দীর্ঘদিন জেলে থাকতে হয়, হয়তো পরে খালাস হন, কিন্তু জেলে থাকতে হয়। আবার পুলিশ যাকে চাইবে বাঁচানোর জন্য, সে হয়তো বড়, মানে আসামি আসামি খুব খারাপ কাজ করেছে, মার্ডার করেছে, তাকে বাঁচিয়ে দেওয়ার চেষ্টা করে সহজ ধারা দিয়ে। যেমন দেখছেন তো, শাহজাহান থেকে শুরু করে কত কি। তো পুলিশই তো প্রথমে বিচারটা করে দিচ্ছে, যে কাকে ছেড়ে দেবো আর কাকে জেলেতে পিষে মারবো। তো পুলিশ কেন সেটা করবে? পুলিশের হাতে ধারা দেওয়ার ক্ষমতা থাকলে, মানে ওই রকম কড়া ধারা দিলে লোয়ার কোর্ট যে বেল দেয় না, সে হাইকোর্ট যেতে হয়, কিন্তু সেটাও আবার অনেকটা সময়, সঙ্গে সঙ্গে গেলে বেল হয় না। তো পুলিশের হাত থেকে ধারা দেওয়ার ক্ষমতাটা তুলে দেওয়া হোক, কারণ পুলিশ নিরপেক্ষভাবে বিচার করে না, নিরপেক্ষভাবে কাজটা করে না। তারা আইনকে মিসইউজ করে, ধারাগুলোকে মিসইউজ করে, ধারাগুলোকে নিয়ে ব্যবসা করে। যেখানে অনেক এরকম অভিযোগ আছে, যেখানে পয়সা পাই সেখানে সহজ ধারা,
না পয়সা দিলে ভারী ধারা, অনেকের আবার পলিটিক্যাল প্রেসারে পুলিশ দিতে বাধ্য হয়, অনেকে ব্যক্তিগত রাগ থেকে পুলিশ দিতে বাধ্য হয়, তার অন্য বিষয়ে হয়তো কোনো রাগ ছিল। সুতরাং পুলিশ কেন এটা করবে? আর লোয়ার কোর্ট তার উপরে বিচার করে দেয়, জামিন আটকে দেয়। আমি বলেছিলাম যে কারো বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে কাউকে ধরে নিয়ে পুলিশ চলে যাক আদালতে, গিয়ে বলুক আদালতের সামনে, আসামি পক্ষেও আইনজীবী তিনিও বলুন, বলে আদালত ঠিক করে দিক কোন ধারাতে এই মামলা এগোবে। তাহলে ওই ধারা দেওয়ার এতে শিকারটা হতে হয় না, নিরীহ মানুষদেরকে ওইভাবে জেলে দীর্ঘদিন পচতে হয় না। কারো কারো ক্ষেত্রে দেখবেন হঠাৎ করে চার্জশিট ঢুকিয়ে দেবে, দিয়ে কাস্টডি ট্রায়াল দিয়ে দেবে, যেগুলোতে কাস্টডি ট্রায়াল হয়। আর যারা পছন্দের লোক বা কাউকে বাঁচাতে হবে তাদের চার্জশিট পুলিশ দেবে না, যাতে করে মার্ডার কেস করেও তার জামিনটা হয়ে যায়, এরকম করে। তো কিছু করতে পারলাম না। আর পুলিশকেও তো নিরপেক্ষভাবে আমি এখনো দেখছি না দর্শক। আক্ষেপ আছে, জেলে যারা থাকেন, যারা জেল থেকে বেরিয়েছেন, তারা জানেন কি যন্ত্রণা। যারা জেলে বন্দী রয়েছেন, নির্দোষ অথচ বন্দী, তাদের কি যন্ত্রণা দর্শক আমি বুঝেছি, যেহেতু কাছ থেকে দেখেছি আমি বুঝেছি। আমার ওয়াইফকেও যেভাবে কষ্ট পেতে হয়েছে, আমি তো সবসময় বলি আমার জন্য তোমার এত কষ্ট হলো, তোমার তো কিছু দোষ ছিল না। খুব কষ্টের। এবার মানুষের জীবন আছে, স্বামী স্ত্রীর ব্যাপারও আছে, ছেলে মেয়ে আছে, অনেক যন্ত্রণা দর্শক, অনেক যন্ত্রণা। আর সেখানে আবারও নতুন করে যন্ত্রণায় ফেলে দেওয়া, আবারও নতুন করে যন্ত্রণায় ফেলে দেওয়া, এবং এই বাংলার জেলে সেই ঘটনা ঘটছে। দর্শক, খুব কষ্টের একটা খবর আমি দেখলাম, আমার নজরে এলো, সেই জন্য আজকে আরো একটা এক্সট্রা, এটা আমার 6 নম্বর ভিডিও, এর আগে 5টা ভিডিও আমি আজকে আপলোড করেছি, তাই আমি এটা নিয়ে বলতে এলাম। আমার একটাই অ্যাপিল থাকবে, যারা ওয়াকিবহাল মহলের লোকজন দেখছেন, যে যার জায়গা থেকে চেষ্টা করুন মানুষ যাতে বিনা দোষে জেলে না থাকেন। আর পুলিশকে বলবো ওরকম করবেন না। আমি ভাবি জানেন তো, আচ্ছা পুলিশের কি কোনো মানবিকতা নেই? যারা এইসব করছেন, মিথ্যা কেস দিয়ে মানুষকে পিষে ফেলছেন, ঘরে ছোট বাচ্চা মহিলাকে জেলে ঢুকিয়ে দিচ্ছেন ইচ্ছা করে। অন্যায় করলে অন্য বিষয়, অন্যায় করলে করুন, নো প্রবলেম। ভাবি যে পুলিশের ঘরে কি, তাদের তো সব স্বজন রয়েছেন, তাদের কথা একবার ভাবেন না? তাদের বাড়ির, বা তিনি চলে গেলে তাদের বাড়ির মহিলাটাকে অহেতুক জেলবন্দি করলে কি সমস্যা হতে পারে? তারা কেন এই অ্যাঙ্গেলে ভাবেন না? তারা কেন এই অ্যাঙ্গেলে ভাবেন না? বা তাদেরকে হয়তো চাপ দেওয়া হচ্ছে কোনো অংশের তরফ থেকে, কেন সেটা তারা করতে বাধ্য হচ্ছেন? এরকম ভাবনা ভাবাই দর্শক, ভাবাই। খুব খারাপ লাগে, তখন পুলিশের একটা অংশকে দেখে খুব খারাপ লাগে আমার। দর্শক, আমি যেটা বলতে বলতে থেকে গেলাম, যে যেখানে আছেন, যারা দেখছেন, যদি ওয়াকিবহাল মহলের লোকজন দেখেন, চেষ্টা করবেন যে মানুষকে অহেতুক একটা দিনও না জেলে থাকতে হয়, একটা দিনও না জেলে থাকতে হয় অহেতুক। করবেন না, মিথ্যা কেসে কোনো মানুষকে ফাঁসাবেন না, মিথ্যা কেস পুলিশ দয়া করে সাজাবেন না, করবেন না। যারা করবেন তারাও কিন্তু শান্তিতে থাকতে পারবেন না, পৃথিবীতে অনেকের বিচার হয়ে যায়। করবেন না, এই অ্যাপিলটুকু ছাড়া আর আমরা এই মুহূর্তে কি করতে পারি দর্শক? যদি কখনো জীবনে, আমি আমরা তো অতটা ক্ষমতা পাবো না, জীবনে যদি কখনো ওই রকম বলার জায়গা পাই, যেখানে বললে কাজ হবে, বা যদি কোনোদিন কোনো কারণে উপরওয়ালার ইচ্ছা যদি কোনোদিন কোনো ক্ষমতা আসে আমার জীবনে, মানে এইসব ক্ষেত্রে পরিবর্তন ঘটানোর, আমি কিন্তু যেগুলো জেলে শুয়ে শুয়ে ভেবেছি, তখনই ভেবেছিলাম যে, তখনও ভাবছিলাম যে কিছু যদি আমি কোনদিন জীবনে স্বপ্নের মতো হলেও ক্ষমতা পাই, তো আমি এই সব সিস্টেমের পরিবর্তন ঘটাবো। অহেতুক যন্ত্রণা মানুষকে দেওয়া যাবে না। আমি কিন্তু এটা ভেবেছিলাম, আমার তো আর সেই ক্ষমতা কোথায়? তবুও বলছি আর কি, যে স্বপ্নের মতো কোনোদিন কোনো কিছুতে ক্ষমতা পাই, এই পুলিশি সিস্টেমের পরিবর্তন ঘটাবোই। দর্শক, যদি কিছু বলার থাকে বলবেন কমেন্ট বক্সে। খুব খারাপ খবর, নজর রাখবেন আরামবাগ টিভিতে।